20 বছর অতিক্রম হওয়ার পরেও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এখনো ছাত্র জীবন শেষ করতে পারেন নাই। তাদের এই জীবন, লম্বা ছাত্র জীবন কার উপকারে আসছে আপনারা কি তা বলতে পারেন? নাহিদুজ্জামান, রাকিব, গণেশচন্দ্র, নাসির উদ্দিন এরা সবাই 20 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই ছাত্র জীবনকে দীর্ঘ সময় ধরে প্রলম্বিত করার কারণে কার উপকার হয়েছে? সাধারণ ছাত্রদের উপকার হয়েছে? বাংলাদেশের রাজনীতির উপকার হয়েছে? নাকি বাংলাদেশের মেধার অগ্রগতির ক্ষেত্রে কোনো উপকার হয়েছে? এই জিনিসটি কিন্তু সবার প্রশ্ন। আপনারা কি বলতে পারেন? এই যে রাকিব, নাসির, নাহিদুজ্জামান এবং গণেশচন্দ্র 20 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ভাত কাপড় খেয়ে চলেছেন, সিট দখল করে আছেন। নতুন ছাত্র, কতজন ছাত্র এই উপকার ভোগ করতে পারত? তারা ধরেন 4 জন, এই 4 জন 4টি সিট দখল করে আছেন বিশ্ববিদ্যালয়ে, হলে থাকছেন, খাচ্ছেন। নতুন ছাত্ররা কিন্তু এর দ্বারা উপকৃত হতে পারত যদি এই জায়গাগুলো খালি হতো, তাদের ছাত্রজীবন যদি নিয়মিত হতো। রুমিন ফারহানা আজ একটি দারুণ দাবি করেছেন। রুমিন ফারহানাকে আমি অপছন্দ করলেও এই কথাটি তিনি মূল্যবান কথা হিসাবেই বলেছেন বলে আমার মনে হচ্ছে। তিনি বলেছেন বাংলাদেশের যত এমপি আছে, যে 300 জন এমপি আছে, তাদের সন্তানরা যেন নিজ নিজ জেলায় পড়াশোনা করে। তাহলে তারা ওই নিজ নিজ সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তারা মনোযোগ দিবেন খুব স্বাভাবিকভাবে, তাই না? তখন তারা ভাববেন যে আমার ছেলে এই স্কুলে পড়বে, এই স্কুলের মান আরেকটু ভালো হোক, এই চিন্তা তাদের থাকবে, কারণ নিজের সন্তানটা পড়ায়। কিন্তু এখন কি হচ্ছে, এমপিদের সন্তানরা, বাচ্চা কাচ্চারা সবাই ঢাকায় পড়াশোনা করছে, উন্নত স্কুলে পড়াশোনা করছে। প্রায় সকল এমপির সন্তান ঢাকায় কোনো না কোনো নাম করা স্কুলে পড়ছেন। অন্য মানুষ এখানে চান্স পাচ্ছে না। আবার ঠিক জেলাগুলোতে ঠিক একইভাবে ব্যতিক্রম এক ধরনের কর্মকাণ্ড দেখা যাচ্ছে, সেগুলোর উন্নতি হচ্ছে না, কারণ সেই দিকে তাদের কোনো মনোযোগ নেই। এই মনোযোগ বাড়ানোর জন্যই সম্ভবত রুমিন ফারহানা এই কথাটি বলে থাকতে পারেন। রুমিন ফারহানার এই কথাটি কেন মূল্যবান? আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা? 300 এমপির সন্তান সবাই যেন নিজ নিজ জেলায় পড়াশোনা করে, এতে কি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে? এমপিরা আশা করি অন্তত নিজ সন্তানের স্বার্থে, নিজের সন্তানের পড়াশোনার স্বার্থে তারা এই উদ্যোগটা নেবেন। রুমিন ফারহানার এই উদ্যোগের সাথে আমি একমত। আর বাংলাদেশে এই যে চাঁদাবাজি চলছে, একজন ভালো তুখোড় ভদ্র প্রধানমন্ত্রী হিসেবে যদি আমরা তারেক রহমানকে ধরে নিই, তবুও কেন বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হচ্ছে না? এদিকে কি তার কোনো মনোযোগ নেই? এদিকে বাড়তে চলেছে বিদ্যুতের দাম, সামনে বাড়বে গ্যাসের দাম। গ্যাসের দাম অলরেডি এলপিজি বাড়িয়ে ফেলেছে, এখন লাইনের গ্যাসের বাকি আছে। তেলের দাম তো বাড়িয়ে ফেলেছে। তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আসলে ঘটছে কিনা সেটি একটি দেখার বিষয়। বাংলাদেশে এখন বাড়ি করতে, স্কুল করতে, যে কোনো পরিবহনের ক্ষেত্রে কাঁচা বাজার থেকে শুরু করে ফেরিওয়ালা, টেম্পো স্ট্যান্ড, বাস, বড় বাস, ছোট বাস, কোনো কিছু এখন চাঁদার বাইরে নয়। এত অভিযোগ, এত লেখালেখির পরেও কেন এখন পর্যন্ত চাঁদার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এটা তো নিশ্চয়ই তারেক রহমান দেখার কথা, স্বরাষ্ট্রমন্ত্রী দেখার কথা। স্বরাষ্ট্রমন্ত্রী যদিও এসব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার মধ্যে কোনো উদ্বিগ্নতা দেখা যাচ্ছে না, কিন্তু অপরাধ একের পর এক বেড়েই চলেছে। না আছে ল অ্যান্ড অর্ডারের অবস্থা ঠিক, না আছে চাঁদাবাজির অবস্থা কোনো উন্নতির দিকে, পরিস্থিতির কোনো উন্নতি নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একই অবস্থা। রুমিন ফারহানার কথা ধরে সেটা বলাই যায়। ছাত্রদের প্রলম্বিত হচ্ছে একের পর এক শিক্ষা জীবন। আপনি বাংলাদেশের ছাত্রনেতাদের মধ্যে প্রায় 1000 ছাত্রনেতা পাবেন সারা বাংলাদেশ ব্যাপী, 20 বছর যাবৎ যারা শিক্ষা জীবনকে ধরে রেখেছে। এখন কথা হলো, এই যে তারেক রহমান ক্ষমতা নেওয়ার পর থেকে, শুধুমাত্র তারেক রহমান ক্ষমতা নেওয়ার পর থেকে 88টা চাঁদাবাজির ঘটনা ঘটেছে, 31টা ধর্ষণের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত, এবং 31টা ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং প্রায় 14টি খুনের ঘটনা ঘটেছে। এই সবগুলোর সাথে বিএনপি, ছাত্রদল, যুবদল, তারা কোনো না কোনো, শ্রমিক দল কোনো না কোনোভাবে জড়িত, বেশিরভাগই সরাসরি জড়িত। কিন্তু এইগুলোর ক্ষেত্রে কোনো রকম অগ্রগতি দেখা যাচ্ছে না। কিন্তু স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও ডাকসুতে নেতাদের উপরে যে হামলা হয়েছে, তাদেরকে প্রমাণ তুলে দেওয়ার পরেও তাদেরকে তারা দেখছে না। তদন্তের কথা বলে
পরিস্থিতিকে তারা প্রলম্বিত করছে। অর্থাৎ ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে। এই কাজটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রশাসন কেন করছে? এই কারণে করছে যে সরকার ক্ষমতাসীনরা তাদের উপরে খুশি হবে। খুবই আশ্চর্যজনক, নিন্দাজনক বিষয়। ডাকসুর নেতারা আরও অভিযোগ করেছে গত 2 দিন যাবৎ যে তারা প্রায় 2 কোটি টাকা খেলার মাঠ সংস্কারের জন্য এনে দিয়েছে, রেডি টাকা। কিন্তু ট্রেজারার, বিশ্ববিদ্যালয়ে যিনি ট্রেজারের দায়িত্ব আছেন প্রশাসন থেকে, কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না, কাজ শুরু করেনি। এমনকি রিডিং রুমের সংস্কারের পরেও, এসি সংযোজন করার পরেও সেখানে বিদ্যুৎ লাইন দিচ্ছে না। ঠিক কেন্দ্রীয় মসজিদ সংস্কারের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। তারা অর্থের যোগান দিয়ে দিয়েছে ডাকসুর নেতারা, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এখন এটা সংস্কার করা সম্ভব নয়। অর্থাৎ ডাকসু যে কাজই করতে যাচ্ছে সে কাজেই তারা বাধা দিচ্ছে। অন্যদিকে পরিবহন ক্ষেত্রে যে মানে শুক্র শনিবার যে পরিবহন প্রথা চালু করেছে ডাকসুর কর্তৃপক্ষ, ডাকসুর নেতৃবৃন্দ চেষ্টায়, সেটাও তারা বন্ধ করে দেওয়ার উপক্রম করেছে এই ট্রেজার। অর্থাৎ কোনো ভালো কাজে ডাকসুকে করতে দিচ্ছে না। তারা শুধু চাইছে ডাকসু ব্যর্থ হোক, ডাকসুকে সবাই ব্যর্থ করুক। তাদের উপরে অদৃশ্য চাপ কাদের? এগুলো নিশ্চয়ই তারেক রহমান বুঝতে পারছেন। এই ঢাকার প্রাণকেন্দ্রে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, ইতিহাসলব্ধ এই প্রতিষ্ঠানকে কিভাবে রাজনীতিমুক্ত রেখে একটি ছাত্র বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়, সেই দিকে তারেক রহমানের কোনো নজর দেখা যাচ্ছে না। শতবর্ষী এই প্রতিষ্ঠানটি এখনো নানান সমস্যায় ভুগছে। তো কথিত স্বাধীনতার পরে এই বিশ্ববিদ্যালয়ের কি উন্নতি হয়েছে প্রশাসনের কেউ বলতে পারবে না, রাজনীতিবিদদের কেউ বলতে পারবে না। ব্রিটিশ আমলে 1921 সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল প্রতিষ্ঠা করেছে বলতে গেলে পাকিস্তান আমলে। এমনকি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, সবগুলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে এই পাকিস্তান আমলে। তাহলে বাংলাদেশের রাজনীতিবিদদের এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো অগ্রগতি কি আসলে আছে? প্রকৃতপক্ষে নেই। তারা শুধু এগুলোকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক দলকে ভারী করার চেষ্টা করছে। ক্ষতি হয়ে যাচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের ছাত্ররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে কবে? এই কারণেই আবারও রুমিন ফারহানার আলোচনায় আসতে হয়। রুমিন ফারহানা বলেছেন নেতার ছেলেরা দেশেই পড়বে এবং এমপির ছেলেরা যেই জেলায় পড়াশোনা করবে, তাহলে তাদের কিছুটা আন্তরিকতা বাড়বে। দেশের জন্য না হোক, নিজেদের সন্তানের জন্য অন্তত অগ্রগতিটা হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।